ঐতিহ্য, পশ্চিমবঙ্গের जो ইকোনমি, পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত ফিরিয়ে আনবে। কারণ পশ্চিমবঙ্গের কোনো কিছু আর মমতা ব্যানার্জি আর কমিউনিস্টরা রাখেননি, সব বিক্রি করে রাখিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে। ইলেকশনের দিনক্ষণ সময়টা আসলেই মানুষ রাস্তায় নামবে। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তার অধিকার চাইবে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, যেই প্রদেশটা ভারতের ইকোনমিতে 1953 আগে মোটামুটি 25-30% রেভিনিউ দিত। ভারতবর্ষের ইকোনমি মানে 70% পুরো দেশের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ একা দিত। তো এখন সেটা দাঁড়িয়েছে সিঙ্গেল ডিজিটে। কার জন্য হয়েছে? কমিউনিস্টের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, ওনার ভাইপোর জন্য হয়েছে। এরা শুধু ব্যক্তিগত রোজগার ছাড়া পশ্চিমবঙ্গে এখনও সেই ব্যবস্থা রয়েছে, কিন্তু এরা কোনোদিন গভর্নমেন্ট রেভিনিউ ইনকামের দিকে নজর দেয় না। সিস্টেমেটিক্যালি যদি সেই ইনকামটা হয় তো গভর্নমেন্ট রেভিনিউ হয়, যে গভর্নমেন্ট রেভিনিউ যখন বাড়ে তখন স্টেট বাজেট হয়। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্রতি ব্যক্তি ঋণ। একটা বাচ্চা শিশুদের পশ্চিমবঙ্গে এখন জন্মগ্রহণ করে, তার উপর ৭৭,০০০ টাকা ঋণ। পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের মধ্যে, দেশ যখন স্বাধীন হয়েছিল দেশের যে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম ছিল তার ১.৫ গুণা ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে ২০২৫, আজকে দেশের পার ক্যাপিটা ইনকাম ২,২৫,০০০, ২,৫২,০০০-এর কাছাকাছি দেশের পার ক্যাপিটা ইনকাম। আর পশ্চিমবঙ্গের হচ্ছে ১,২৯,০০০। তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ৩৬ নম্বরে পৌঁছে গেছে। আর পশ্চিমবঙ্গের ওভারঅল যে ডেভেলপমেন্টের তার যেই প্যারামিটার হওয়া উচিত, পশ্চিমবঙ্গ থেকে এই পর্যন্ত প্রায় 7,000 ছোট বড় কারখানা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে ওনাদের নীতির কারণে, ওনাদের কাটমানির কারণে, ওনাদের অত্যাচারের কারণে। তার জন্যই বললাম যে পশ্চিমবঙ্গেতে বিজেপি 2021-এ বিজেপি ইলেকশন লড়েছিল, জনতা সাথ দিয়েছে। দিস ইজ দ্য ন্যারেটিভ। নাও জনতা লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দুই ক্ষেত্রেই পরিবর্তনের ক্ষেত্রে ত্রিপুরাতে আপনি সাকসেস হয়েছেন, পশ্চিমবঙ্গে এখনো লড়াই চলছে। কোন ফিল্ডটা বেশি কঠিন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাসও করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচাইতে বড় উপহার। না, আমি সবসময় দেখতেন ত্রিপুরাতে আমি ক্যাম্পেইন করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। যেসে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেব, এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবো তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদির ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যে ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে 5 মানে দুনিয়ার ৫ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শেখাতে জানে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদী বা অমিত শাহের ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনিতেও উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানুষের কথা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়। তো তোমরা 7টার পর না বেরো। তো আমি আপনাদের সামনে বলি যে মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো
তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পর না বেরোনো, তো কত বড় অপদত্তা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানুষের মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচাইতে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচাইতে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এ হলো মাটি, উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে। তো মাটি তো ভাইপো নিয়েও চলে গেছে। আর মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে কোনোদিন ছিলই না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো আপনারা নিশ্চিত থাকবেন মানুষ জবাব দেবে। ত্রিপুরা নিয়ে একটা স্পেসিফিক কোশ্চেন, এটা হচ্ছে বিজেপি চেষ্টা করুন, আমি ওনাকে শুভকামনা জানাই, কারণ আমার ত্রিপুরা থেকে গিয়েছে। আমি খুব খুশি যে ত্রিপুরা একজন ছেলে ত্রিপুরা মাটিতে জন্মগ্রহণ করেছে। ওয়েস্ট বেঙ্গলের মতো বড় স্টেটে ওনাকে অবজারভার বানা হয়েছে, ওনাকে সাধুবাদ। এই ভূমি থেকে বিপ্লব দেব তো নিজের ত্রিপুরার মানুষ, যেখানেই গিয়ে ভালো কিছু করতে চায়, বড় জায়গায় যেতে চায়, তা আমি তো যে কোনো পার্টির হোক, যে কোনো জায়গার হোক, আই এম ভেরি হ্যাপি টু ফর দ্যাট। কিন্তু ওখানে উনি গিয়েছেন, ভালো করে কাজ করুক, আর মমতা ব্যানার্জিকে লড়াই করুক। Sir, I come to one more question. The script of Konkoro. উপরে নির্ভর করে না, আমি বললাম না। আমি হয়তো বা আমরা হয়তো বা 6 মান্থের বলেছি বা 3 মাসের বলেছি, 7 দিনের বলেছি। আপনি 7 দিনের বলেছেন, কিন্তু আপনি সেটা কোথায় পাঠিয়েছেন? সেন্ট্রাল গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্টের সময় আপনি তয় করতে পারবেন, আপনার দায়রার মধ্যে নেই। তো মানুষকে কনফিউজড না করা, বোঝা উচিত যে আপনি বলেছেন 6 মাসের মধ্যে করে দেবো, আমি তো 3 দিনের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জিষ্ণুদার আমি মিলে, এনসি দেববর্মা ছিল, পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর কেন্দ্র সরকার দেরি করেনি। তার মধ্যে অনেক রাজ্য সরকার অবজেকশন আছে, অনেক রাজ্য সরকার, নাম বলবো না, রাজ্য সরকার ভাবে ভাই যদি কেন্দ্র সরকারই ল্যান্ড তয় করতে পারে, তার রাজ্য সরকারগুলি যে বিজেপির বিরোধী রাজ্যগুলি আছে, তামিলনাড়ু তো স্টালিন মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বলবেন আরে আমার মুখ্যমন্ত্রী পাওয়ারিতে নিয়ে চলে যাচ্ছে, আমার তো আরেক ঝামেলা তৈরি হবে। তো তার জন্যই সিলেক্ট কমিটি পাঠানো হয়েছে, কারণ সেই সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, দেন ডিসাইড হবে। তো সিলেক্ট কমিটির সময়সীমা বিপ্লব দেবেন অকাতে নেই ত্যাগ করার। আমার জীবনে আমি শুনিনি বা আমি ত্যাগ করতে পারবো, সেটা অসম্ভব। আপনি मुख्यमंत्री What about Konkoro, sir? Because that is 50 साल हो गया इस स्क्रिप्ट को लेके ये चल रहा है, तो आप कैसे देखते हैं? কমিটি করা হয়েছে। আমি যখন ছিলাম মুখ্যমন্ত্রী তখন এনসিজার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, একবার রতনদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। তার কমিটি আছে, ফরমেশন হয়ে, তার মধ্যে আলাদা আলাদা রিপোর্ট এসছে, আলাদা আলাদা ওপিনিয়ন আসছে। সেই ওপিনিয়নে গিয়ে যারাই মেম্বার ছিল একমত হতে পারছে না। আমরা ট্রাই করিনি, কমিউনিস্টের সময় তো কোনো ট্রাই করিনি, আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে কমিটির যারা সদস্য আছে, যারা ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়ন যদি এক ধরনের না হয়, তা আপনি সেই কমিটির রিপোর্ট পেশ করতে পারবেন না। So what is the procedure now? 50 years has gone. না, 50 ইয়ার্স গন। দেখুন, ককবরক তো একটা মুবলি ভাষা ছিল, ঠিক, দিস ইজ দ্য রিয়েলিটি। তো তার স্ক্রিপ্ট কি হবে? অ্যাকচুয়ালি কি ভারতে যতগুলো ট্রাইবেলদের ভাষা আছে, সেগুলো ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট তৈরি হয়। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন সেটা কি হবে না হবে, কে কি চাইছে, সেটা আলাদা বিষয়। তার ওপিনিয়ন, তার বিষয় কমিটির সামনে রেখেছে, কমিটির কাছে রয়েছে। আর তার পরবর্তী সময় কি হবে, তার জন্য বিপ্লব দেব কীভাবে ত্যাগ করবে একলা। আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রোপওয়ের যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, তারপর আপনি চিফ সেক্রেটারিকে দিয়েছি, মানে কারা এই ধরনের করেছে, কিছু অফিসার আছে যে ইন্টেনশনালি বিনা দেখে কীভাবে রিপোর্টটা পাঠিয়ে দিল। যেখানে ত্রিপুরা থেকে আমি এক্স চিফ মিনিস্টার ছিলাম, আমি মেম্বার অফ পার্লামেন্টে, আমি লিখছি, আমরা চাইছি, আমার মন্ত্রী চাইছে, চিফ মিনিস্টার চাইছে, ওর এমন একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা দেখে আমরা মাথায় রবে, মাতাবাড়িতে 500-1000 ফুটবল এখানে লোক যাবে না। আপনিও তো মাতাবাড়ির লোক, কি মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রূপওয়েটা হলে সেখানে
লিখেছে 5 জন পর্যন্ত লোক পাওয়া যায় মানে ডেলি। আরে ত্রিপুরা মানুষকে আমি চিনি, দরকার হলে গাছের ফল নারকেল বিক্রি করে, ফল বিক্রি করে গিয়ে রূপেতে উঠে মাতাবাড়িতে যাবে লোকাল লোকেরাই। আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি। তো এই ধরনের একটা রিপোর্ট গিয়েছিল, তার জন্য আমি পরে চিফ সেক্রেটারিকে বলেছি এবং সেটা ঠিকঠাক করে পাঠিয়েছে এবং আশা করি সেটা হয়ে যাবে। What is the total cost around project cost? আমি তো টেন্টেটিভ, আমাকে ওই সময় চেয়ারম্যান বলেছে স্যার এখানে 500-600 কোটি টাকা কাছাকাছি লাগবে, যদি আপনার দরকার পড়ে আপনি একবার গাডকারি স্যারকে বলবেন, কারণ অ্যামাউন্টটা ছোট স্টেট হিসেবে বড়, কিন্তু বড় স্টেটের জন্য কোনো কিছু না, আপনি বললে হয়তো বা দিয়ে দেবে, ও করে নেবে আমার আশা। আগামী বাজেটে এটা আসতে পারে। হ্যাঁ, বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি, তার জন্য আমি একটা পার্লামেন্টে রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স were given before the select committee on insolvency and bankruptcy code amendment bill 2025 in the Lok Sabha. এটা হচ্ছে ব্যাংকরাপসির কোডের অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এক ঐতিহাসিক পরিবর্তন আনবে। এমনিতে তার বিষয়ে হয়তো পত্রপত্রিকা বেশি লেখা হয় না, কিন্তু প্রত্যেকটি মানুষ তার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকে। তো মানে অনেক ইম্পর্টেন্ট বিল। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ দেব যে এমন একটা বিল এনেছে যে ব্যাংকরাপসি যখন হয়, কেউ লোন নিয়ে এনপিএ দিতে পারেনি, কোনো বড় বিল্ডার নিয়ে এলো, কোনো কন্ট্রাক্টর নিয়ে এলো, কোনো ব্যক্তি হাউসের জন্য নিয়ে নিল, তারপর তার যে মানে আইনি গ্যারাকল, তো সেটা থেকে বেরিয়ে আস্তে আস্তে মানুষ কোনোদিন সে টাকাও ফেরত পায় না। আর কোনো ব্যাংক মনে করলেন যে একটা ব্যাংক করাপ্ট হয়ে গেল, তো তাকে টেক ওভার করার জন্য যে পুরনো ব্যবস্থা ছিল তার মধ্যে অনেক সময় লেগে যায়। এখন তার মাধ্যমে সহজতর করে, যাতে কোনো কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে অন্য কেউ টেক ওভার করতে পারে খুব তাড়াতাড়ি, তার ব্যবস্থা করেছে। তার কারণে কেউ যদি কোনো জায়গাতে ইনভেস্ট করে, কোনো ব্যাংকে টাকা রেখেছে, সেগুলো মানুষ আগে পেতে পেতে হয়তো পেতই না, বা 10 বছর 20 বছর পরে তার কোনো একটা কিছু হতো। কিন্তু এখন এই বিল পাস করার, এই বিলটা যখন পাস হয়ে যাবে, তখন তার মধ্যে মানুষের লোন হোক, তারপরে অন্য যে ব্যবস্থা, তার মধ্যে বড় মাত্রায় রিলিফ হবে। মানুষ কেরকম একটা ঘর কিনতে গেলে সবাই একটা লোন নেয় বা কোনো একটা সোসাইটির কাছ থেকে নেয়, তো সেগুলোর মধ্যে অনেক সময় অনেক প্রবলেম করে যায়, তার কোনো সঠিক আইন কানুন ছিল না। তার কারণে আম জনতা সবচাইতে বেশি মানে তার লোকসান হতো। সেই লোকসান থেকে বাঁচানোর জন্যই এই বিল আনা হয়েছে। ডিটেলস আমি বিল এখানে বলতে পারবো না, কিন্তু আপনারা সাইটে গেলে দেখতে পারবেন।